সমস্ত প্রমাণ হাতে পেতেই ত্রিধা এবং সৃঞ্জয়কে উচিত শিক্ষা দিল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে রূপ তো সেই বিলগুলো এনে তাকে দেখায়, যেই বিলগুলো সৃঞ্জয়ীর ব্যাগ থেকে পাওয়া গেছিল। বিদ্যা তো কথাগুলো শুনে অবাক হয়ে গেছে। বিলগুলো নিয়ে রূপকে বলছে, কি বলছেন কি, এই বিলগুলো ওই কফি শপের বিল? রূপ তখন জানায় হ্যাঁ। বিদ্যা তখন বলছে ডায়মন্ড রিং এর বিলও আছে। রূপ তখন তো বলছে হ্যাঁ, সঙ্গে ফুলের বুকেরও বিল আছে। এই সমস্ত বিলগুলো পাওয়া গেছে সৃঞ্জয়ীর ব্যাগ থেকে। বিদ্যা তো কথাটা শুনেই অবাক। বিদ্যা তো এবার রূপের কাছে সেই বিলগুলো দিয়ে বলছে, কাকাই এই বিলগুলো আপনার কাছে রেখে দিন, আর পারলে এইগুলো পুড়িয়ে দেবেন। রূপ তো কথাগুলো শুনেই অবাক, বলছে কি বলছো কি তুমি? আমার কাছে জলের মতো পরিষ্কার যে এগুলোর মধ্যে ইনভলভ সৃঞ্জয়ী, আর তুমি বলছো এগুলো পুড়িয়ে দেবে? যে এটা অখাদ্যভাবে প্রমাণ আমাদের বাড়ির লোক সবকিছুর পিছনে জড়িত। বিদ্যা তো তখন বলছে এখানেই তো প্রবলেম কাকাই। এই বাড়িতে আমি পা রেখেছিলাম শাড়ির ওপর দুধে আলতায়, উলুধ্বনি, শঙ্খ, সানাই, বরণডালা, তারপর আমি ওই বাড়িতে প্রবেশ করলাম। তারপর না মনে হলো আমার বিরাট বড় দায়িত্ব আমার এসে পড়ে গেল। মনে হলো এই গোটা পৃথিবীতে কয়েকটা মানুষ খুব কাছের আমার নিজের। মনে হলো সারাটা জীবন কেটে যাবে ওই কয়েকজন মানুষকে নিয়ে, আমি আমার সারাটা জীবন কাটিয়ে দেব। পাশে ছিল সেই মানুষটা যার কাঁধে কাঁধ ছুঁয়ে যাচ্ছিল, তবু বিদ্যুৎ চলছিল না, কিন্তু ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল ওই মানুষটার সঙ্গে আমি কাঁধে কাঁধ মিলিয়ে চলি, তাহলে আমি আমার মস্ত জীবনটা কাটিয়ে দিতে পারবো। একসাথে চুলের ওপর রং আসবে, চোখে চশমা উঠবে, একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পারবো। শ্বশুর শাশুড়ি ননদ, সংসার কখনো পাইনি তো কাকাই। ওই সুখ শব্দটা আছে না, এটা না গোলাপের মতো ভীষণ কাঁটা থাকে, তো সুন্দর দেখতে, কিন্তু মাঝে মাঝে না ওই কাঁটায় ক্ষত বিক্ষত হতে হয়। বিদ্যা তো এবার রূপের কাছে হাত জোর করে বলছে, আমি ওনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করতে পারবো না, আমাকে ক্ষমা করুন, আর আপনি এগুলো পুড়িয়ে ফেলবেন, কারণ এটা আমার সংসার। রূপ তো তখন বলছে তোমার সংসার কোথায়? আর তোমার সংসার, তোমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, তোমরা আলাদা হয়ে যাচ্ছ। বিদ্যা তখন বলছে তো একটা সিগনেচার আমাদের আলাদা করে দিচ্ছে, আরে আমার হৃদয় যে লিখে দিয়েছে সেটা রাজরীত, এটা কি কখনো আমি ওপরাতে পারবো কাকাই? রূপ তো তখন বলছে তাহলে তুমি কিভাবে ওই কনিষ্ক বিশ্বাসের কেসটা সলভ করবে? ওই লোকগুলো খারাপ, লোকগুলো তোমার বিরুদ্ধে কনস্পিরেন্সি করছে। দাদা তখন বলছে প্লিজ, আমি রাজরীতের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবো না। তা তো রূপকে বলছে এগুলো পুড়িয়ে ফেলবেন কাকাই। রূপ তখন বলছে তুমি এতটা কাওয়ার্ড আমি ভাবিনি। বিদ্যা তখন বলছে কাকাই। রূপ তখন বলছে হ্যাঁ বিদ্যা, তবে তুমি নিজের জন্য না হলেও যে সকল নারী আছে তাদের জন্য অন্তত প্রমাণ করো, তারপর তুমি ওদেরকে ক্ষমা করে দাও, তারপর তুমি প্রমাণ করে রাজজিৎকে বলো তুমি যাকে খুশি বিয়ে করো, যার স্মৃতিতে সিঁদুর দেওয়ার ইচ্ছা দাও, বলো। আমি জানি তুমি বলতে পারবে না, ওই যে একটু আগে বললে না সুখে অনেক কাঁটা থাকে, মাঝে মাঝে ক্ষত বিক্ষত করে। রূপ তো এবার সেই তিলগুলো নিয়ে বিদ্যার হাতে দেয় আর বলে ভাবো কি করা যায়। বিদ্যা, পৃথিবীতে একদিকে তুমি একা, লড়াইটা একার তোমার, সারা দিকে চারিদিকে সারা পৃথিবী, লড়াইটা তোমাকে জিততে হবে বিদ্যা। বলে তো রূপ এবার ওখান থেকে চলে যায়। বিদ্যা তো এবার ভাবনা চিন্তায় পড়ে যায়। বিদ্যা তো এবার একার মতো একা বলতে থাকে জিতলে একাই আমি হেরে যাব কাকাই, আর হারলেও আমি হেরে যাব। কিছুটা সময় কাটার পর দেখা যাচ্ছে বিদ্যা তো সেই রিং এর দোকানে চলে গেছে যেখান থেকে সৃঞ্জয় রিং কিনেছিল। তা তো এবার খোঁজ করার জন্য দোকানের ভিতর ঢোকে, কানের দেখাতে বলে। বিদ্যা তো এবার সেই রিং এর বিলটা বার করে আর দোকানদারকে দেখায়। দোকানদার তো দেখেই বলে হ্যাঁ এটা আমাদের দোকানের বিল। বিদ্যা তো তখন জিজ্ঞাসা করছে আপনাদের দোকানে ডায়মন্ড রিংও পাওয়া যায় নাকি? দোকানদার তো তখন বলছে হ্যাঁ ওই আর কি টুকিটাকি মধ্যবিত্তর মধ্যে, আপনার কি লাগবে রিং? উনি অবশ্য অর্ডার দিয়ে বানিয়েছিলেন। বিদ্যা তখন বলছে হ্যাঁ ওই আমার খুশ শাশুড়ি মা আর কি, বলছি যে দাদা রিংটা এক্সচেঞ্জ করে অন্য কিছু নিতে পারি? দোকানদারটা তখন বলছে হ্যাঁ নিতে পারেন, কিন্তু
শুধু ডায়মন্ড রিং এর দাম কত দেব, সোনার দামে দিতে পারি, তবে মজুরির দামটা কিন্তু বাদ যাবে। দাদু তখন বলছে আচ্ছা ঠিক আছে চলবে, আচ্ছা ঠিক আছে আমি পরের দিন নিয়ে আসবো। এই বলে বিদ্যা তো এবার যখন যেতে হবে আবার বলছে দোকানদারকে, আচ্ছা দাদা উনি আমার খুশাশুড়ি ছিলেন তো? দোকানদারটা তখন বলছে আপনার খুশাশুড়ি মাকে আমি তো চিনি না। বিদ্যা তো এবার ফোনে সঞ্জয়ের ছবি দেখায় দোকানদারকে। দোকানদার তো দেখেই বলছে হ্যাঁ ইনিই ছিলেন, আর এনার সঙ্গে আরো একজন ছিলেন। বিদ্যা তো এবার তার শাশুড়ির ফটো দেখায় দোকানদারকে। দোকানদার তো দেখে জানায় হ্যাঁ। বিদ্যা তো এবার মনে মনে ভাবে তার মানে 1 মাস ধরে আমাকে তুলের মতো নাচাচ্ছেন আপনি। বিদ্যা তো এবার দোকান থেকে চলে যায়। বিদ্যা তো এবার যখনই ওখান থেকে চলে যেতে যাবে রিক্সায় করে, সামনে দেখতে পায় রাজরিত গাড়ি এনে গাড়ি থেকে লাফছে। বিদ্যা তো এবার রিক্সা থেকে নেমে রাজরিতের সামনে যায়। রাজরিত তো এবার বিদ্যাকে অপমান করছে, বলছে কনিষ্ক বিশ্বাসে বাগদত্তা এরকম সাধারণ একটা সোনার দোকানে? আমার তো বিশ্বাসই হচ্ছিল না। আমার চালক আমাকে বললেন ওই দেখো বৌদিমণি। বিদ্যা তো রাজরিতের মুখের ওপর জবাব দিয়ে দেয়, বলছে ছিলাম বৌদিমণি ছিলাম, কোর্টে কেস চলছে, কে বলে দেবেন প্রফেসর বিবি বলে ডাকতে, কিংবা ভদ্র মহিলা। রাজরিত তখন বলছে ভদ্র বলবো? তা তখন বলছে কোনো সন্দেহ আছে? রাজরিত তখন বলছে পুরোটাই। যাই হোক কনিষ্ক বিশ্বাসের কি পঞ্জি ফুরিয়ে গেছে এত ব্র্যান্ডেড দোকান থাকতে এরকম একটা সাধারণ দোকানে? বিদ্যা তো তখন বলছে এখানকার সোনা ভালো তাই কিনতে এসেছিলাম। রাজরিত তখন বলছে তা কার জন্য কিনলেন কনিষ্ক বিশ্বাস? তা তখন বলছে এটাই ধরে নিন। রাজরিত তখন বলছে তা কি কিনলেন, হাতের ব্রেসলেট না হাতের পাঁজর নাকি গলার চেন? তা তখন বলছে কেন, জেনে কি হবে আপনার? রাজরিত তখন বলছে তাহলে আমার পরিবারের কাছে আপনার কয়েকটা জিনিস ছিল, সেগুলো ফেরত দিতাম। আপনি মনে হয় গলার চেন একটা দিয়েছিলেন, সেটা ফেরত দিতে ভুলে গেছি। তো রাজরিতকে বলছে আপনার বিয়েতে ওটা আমি যৌতুক দিলাম। বলেই তো এবার রিক্সায় করে যখনই চলে যেতে যাবে রাজরিত তখন বিদ্যাকে বলছে কি রিক্সাতে? এত ধনী পরিবারে বিয়ে হতে চলেছে, রিক্সাতে যাচ্ছেন, মান যাচ্ছে না? বিদ্যা তো এবার ঘুরে দাঁড়ায় আর রাজরিতকে গিয়ে সোজাসুজি জবাব দিয়ে দেয় আর বলছে যার সাথে মানাতো তার সাথে তো আর মানাচ্ছে না, বাকি বেমানানটুকু আমি মেনে নেব, চলি। এই বলে তো বিদ্যা এবার রিক্সায় করে ওখান থেকে চলে যায়। রাজরিত তো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কান্নাকাটি করছে, খুব মন খারাপ রাজরিতের। রাজরিতের ড্রাইভারটা তখন বার হয়ে বলছে স্যার চলুন। রাজরিতও দেখা যাচ্ছে ওখান থেকে গাড়ি করে চলে যায়। পরদিকে দেখা যাচ্ছে রাজরূপ তো এবার বিদ্যার বাড়িতে আবার চলে এসেছে। এসে বিদ্যাকে বলছে তার মানে কবি কনিষ্ক বিশ্বাস রিংটা কেনেননি। এর প্রশ্ন হচ্ছে যে বৌদি বা সৃঞ্জয়ী এই রিংটা কেন কিনলো, কনিষ্ক বিশ্বাস কেন কিনলো না? তাও কিনলো ওরা ওই লোকাল এরিয়া থেকে, একটা লোকাল দোকান থেকে রিংটা কেন কিনলো? বিদ্যা তখন বলছে রূপ তখন বলছে কেন? আমার মাথায় যতটুকু প্রশ্ন আছে বা আমি যতটুকু জানি কনিষ্ক বিশ্বাসের যে এত টাকা যে ও পুরো দোকানটাই কিনে আনতে পারে, কিন্তু রিংটাই বা কিনলো না কেন? তাহলে কেন রিংটা বৌদি আর সৃঞ্জয় গিয়ে কিনলো? রূপ এবার বিদ্যাকে বলছে আরে হ্যাঁ আমি ওই ফ্লোরেস্টের দোকানেও গিয়েছিলাম, সেখানেও সেই একই গল্প। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় বিদ্যা কি প্রমাণ করে দেবে রাজরিতের সামনে এই সব কিছুর পিছনে সৃঞ্জয় তার মাই জড়িত? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।